স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৬০। লিখেছেন সানজিদ আক্তার মুন্নি, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস। চোখের পলকে কেটে গেল আরও দুটো দীর্ঘ মাস। নাজার প্রেগনেন্সির জার্নি এখন একদম শেষ পর্যায়ে, ঠিক ৯ মাস ৯ দিন চলছে। দাদা জানের আকস্মিক প্রণয়নের পর পুরো বাড়ির পরিবেশ একদম থমথমে অগোছালো ড্রামার ভেতরে গিয়েছিল। সময়ের প্রলোভে নেই শোক, কিছুটা ফিকে হয়ে গেলেও এখন চাপা উৎকণ্ঠে সে ভর করেছে সবার চোখে মুখে নাচাকে নিয়ে। এই বুঝি কিছু হলো, এই বুঝি সময় ঘনিয়ে এলো। আজ তো ওসির বাড়ি নেই, বিশেষ কোনো দরকারে জিন্দাবাজার যেতে হয়েছে তাকে। তবে যাওয়ার আগে কড়া নির্দেশ দিয়ে গেছে সে, সামান্য কোনো অস্বস্তি বা প্রয়োজন হলে নাঝার কোনো বিন্দু মাত্র দেরি না করে তাকে কল করে। কিন্তু নাঝার বর্তমান পরিস্থিতি মোটেও সুবিধার না। তার শরীর অবস্থা বেশ শোচনীয়। সামান্য দুকদম হাঁটতেই হাঁপিয়ে ওঠে সে, ফুসফুস পর্যন্ত বাতাস টেনে নিতে প্রায় যুদ্ধ করতে হয়। পেটের ভেতরে বিন্দু থেকে প্রাণ পাওয়া তিনটে অস্তিত্ব, এই ত্রিমাত্রিক ভার রয়েছে বেড়ানোর কি চারটিখানি কথা। এক একটা মুহূর্ত অনন্তকালের মতোই মনে হচ্ছে তার কাছে। মেরুদণ্ড একটানা চিনচিন ব্যথা করছে, শরীর ভারী হয়ে আছে। আয়নায় সম্মুখে দাঁড়িয়ে নাজা আজকাল নিজেকেই চিনতে পারে না। দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে মনে হয় হয়তো অন্য কেউ, অচেনা, অপরিচিত, দূরের কোনো মানুষ। আয়নার কাছে প্রতিফলিত মুখটার দিকে সপলক দৃষ্টে তাকিয়ে চোখের কালি ছোপ, গাল দুটো ফুলে গেছে, ঠোঁট ফেটে গেছে শুকনো। অথচ এই মুখটাই তো একদিন কত প্রাণবন্ত ছিল, কত উজ্জ্বল ছিল। বড় আকৃতির পেটের ভারে তার নিজের অস্তিত্ব ঢাকা পড়ে যাওয়ায় আয়নার প্রতিবিম্বে মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয় সে। কোথায় নিজের পুরনো ছায়াটুকু খুঁজে পায় না। তিনটে মানব সন্তানকে জোট্রের ধরা একটা আস্ত দীর্ঘশ্বাস ফেলার জায়গা নেই তার বুকে। বুকের খাঁচাটা ক্রমশ ছোট হয়ে আসছে বলে মনে হয় না। যার পাঁজরে ধীরে নিচে সর্বক্ষণিক একটা ভোঁতা তীব্র চাপ অনুভব করে সে। তার মনে হয় হয়তো অদৃশ্য কোনো হাত পাঁজরের হাড়গুলো একটু একটু করে চেপে ধরে ভেতরের দিকে এগিয়ে দিচ্ছে। নাভির চারপাশে চামড়াটা এতটাই টানটান হয়ে আছে যে নীলচে শিরাগুলো, আশেপাশে সরু সরু লালচে স্ট্রিকচ মার্কগুলো ফেটে পড়ছে, চাইছে মানচিত্রের মতো ছড়িয়ে আছে সেগুলো। তার পেটের ওপর কোথাও সরু, কোথাও মোটা, কোথাও গভীর ফাটলের মতো আঙ্গুল দিয়ে আলতো করে ছেয়ে গেছে সে। ছুঁয়ে দেয় তা, চামড়া গরম হয়, খসখসে হয়। চামড়াও তো একটা সহ্য মাত্রা আছে। মনে মনে ভাবে না যায় সামান্য একটু এপাশ ওপাশ করলে তার বুকের ভেতরটা ধক করে ওঠে। হৃৎপিণ্ড মনে হয় নিজের স্পন্দনের জন্য জায়গাটুকু খুঁজে পাচ্ছে না। দিন যত গড়াচ্ছে তার শরীরও ধীরে ধীরে ঠিক ততটাই নিরেট হচ্ছে। নাজার পা দুটো ফুলে এখন ঢোল গোড়ালির হাড়ের মতো অস্তিত্ব। চোখে পড়ে তার আঙ্গুলে দিয়ে চাপ দিলে সেখানে গর্ত হয়ে ফিরে আসে। আবার কোনো মতে পা টেনে টেনে দুকদম হাঁটলেই হাঁপিয়ে ওঠে মেয়েটা। আজ তার পরনে ফিকে নীল রঙের একটি ঢিলে ঢালা সুতির গ্রাউন্ড আর ভেতরে পাতলা একটা সেলোয়ার। এর এই অংশটুকু ছাড়া শৈলে আর কোনো কিছু সইতে পারে না সে। কোমরে সামান্য বাঁধন পড়লেই দম আটকে আসে তার। পেটে একটু চাপ লাগলেই ভেতরে তিনটে পানা একসাথে বিদ্রোহ করে ওঠে। গ্রাউন্ডের নীল রঙটা ফিকে হয়ে এসেছে বহুদিনের ব্যবহারে, কিন্তু কাপড়টা নয়। শরীরের আরাম দেয় বেশ, তাই পরে। বেলা এখন 11টা বাজে। বাইরে রোদ চড়েছে, জানালার গলে ঘরে এসে পড়ছে রোদের এক সরু ফালি। মেঝেতে আলো ছায়া নকশা এঁকে দিয়েছে সে। পিঠ পেছনে একটা মোটা বালিশ গুজে বিছানার এক কোণে হেলান দিয়ে বসে আছে নাজা। আনমনে নিজের ফোলা পেটটার দিকে তাকিয়ে আলতো করে একটু হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে তার। ভেতরের সন্তানগুলোর সাথে নিঃশব্দে কথা বলতে মনে মনে। এরই মধ্যে হঠাৎই
কোনরূপ ঠিক চিন্তা নেই, একটা চিনচিনে অনুভূতি বুঝতে পারে সে। গত কয়েক সপ্তাহে পরিচিত এই হালকা ব্যথার মতো নয়, এটা একটু হাঁটাহাঁটি করলে সেরে যায়। আজকের ব্যথার ধরনটা একদম আলাদা, কোমরের হাড়ের গভীর থেকে শুরু হয়েছে ব্যথাটা, মনে হচ্ছে দুপাশে গিয়ে সাপের মতো একে ধরে তলপেটে ছড়িয়ে যাচ্ছে। নাজার মনে হয় কেউ বুঝি তার পেটের ভেতর একটা শক্ত মুঠো করা নাড়িভুড়ি চেপে ধরেছে। তার দাঁতে দাঁত চেপে সহ্য করছে নাজার সেই ব্যথা। নিমিষে বড় বড় হয়ে যাচ্ছে তার চোখ, আটকে আসে নিঃশ্বাস। দুহাতে বিছানার চাদর খামচে ধরেছে সে, চারপাশে আঙ্গুল গোটাতে আটকে যায় তার। চাদরের সুতি কাপড়ের ভাঁজ পড়ে যায়, কুঁচকে যায় বিছানার সাজানো রূপটা, কিন্তু সেদিকে খেয়াল নেই নাজার। সে শুধু চাইছে এই ব্যথা থামুক, একটু হলেও কমুক। আর থাকা সম্ভব হচ্ছে না বসে, সম্ভব হয় না পরক্ষণে। চাদরে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ায় নাজা। নিজেকে দাঁড়াতেই তার পা দুটো থরথর করে কেঁপে ওঠে, হাঁটু জোর, মনে হচ্ছে কেউ ব্যথা পুশ করে দিয়েছে। চামড়ার উপরে ছোট ছোট ঢেউ খেলে যাচ্ছে, মনে হচ্ছে পানির নিচে কেউ আঙ্গুল ঠেকে নড়ে চড়ে যাচ্ছে। তাদের এই প্রতিটি নড়াচড়া নাঝার যন্ত্রণার আগুনে ঘি ঢালছে। ভেতরে তিনটি আলাদা ঝড়, তার সেই ঝড়ের ঠিক কেন্দ্রে সম্পূর্ণ একা দাঁড়িয়ে সে। মনে আর কেউ নেই, আশেপাশে কেউ নেই, শুধু তার ঘরেও কেউ নেই, শুধু সে আর তার ভেতরে তিনটে প্রাণ। এত কষ্ট সে সইবে কি করে? একবার ভাবে চিৎকার করে কাউকে ডাকবে, আবার ভাবে না, এত কষ্ট সে কি করে সইবে। একবার ভাবে চিৎকার করে কাউকে ডাকবে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না, শব্দগুলো গলার ভিতরে এসে আটকে যায় কাটার মতো। ব্যথায় হাঁপাতে হাঁপাতে, ব্যথার ফাঁকে ফাঁকে ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে নাঝা। নিঃশ্বাসের তোরে কেঁপে উঠছে তার সর্বাঙ্গ কায়া। লম্বা করে শ্বাস টেনে মুখ দিয়ে ছাড়তে চায়, কিন্তু আফসোস, মুখে ভরে শ্বাস নেওয়ার উপায় নেই তার। পেটে তো বড় যে ফুসফুসে প্রসারিত হওয়ার জায়গাটুকু অবশিষ্ট নেই। ছোট ছোট ছেঁড়া নিঃশ্বাস নেয় সে। নাচের হাত পা ক্রমশ বরফের মতো ঠান্ডা হয়ে আসছে, অথচ সারা শরীর ঘামে ভরা। শরীরের ডগাগুলো অসাড় হয়ে যাচ্ছে, তার মেরুদণ্ড পেয়ে নেমে যাচ্ছে শীতল এক অনুভূতি। ঠান্ডার স্রোতের মতোই ঘাড় বাঁকিয়ে শুরু করে কোমরের নিচ পর্যন্ত। কান দুটো কেমন হয়ে উঠেছে তার ভেতরে, ভো ভো করে একটা শব্দ ছাড়া হচ্ছে, আর কিছুই শুনতে পাচ্ছে না। ভেজা অনুভূতি টের পায় নাঝা। তার মনে হয় তলপেটে থেকে গভীর থেকে ছাপিয়ে খুলে কিছু একটা আসছে ভেতরে। সে অসহ্য চাপটা হঠাৎই সহ্য করতে না পেরে একটু কমে আসে, চামড়া উঠে আসে, চমকে ওঠে সে। কি একটা হলো, প্রথমে কিছু বুঝতে পারে না নাঝা। গ্রাউন্ডের নিচের দিকেই কুসুম গরম একটা স্রোত গড়িয়ে পড়ে তার দু পায়ের ফাঁক গলিয়ে। প্রথমে অল্প, তারপর একটু, তারপর আরো একটু। বেশ ঝিরঝির করে নেমে আসছে এই স্রোত। তার পরনে সালোয়ার কোমরের কাছ থেকে শুরু করে হাঁটুর ওপরে গোড়ালি পর্যন্ত ভিজে জবজব হয়ে গেছে নিমিষেই। ভারী হয়ে আসা কাপড়টা লেপটে যায় তার পায়ের সাথে। এক মুহূর্তে তার মনে হয় তার শরীরের ওপরে নিজের নিয়ন্ত্রণ বুঝি হারিয়ে ফেলেছে সে। নাজা বুঝতে পারেনি কি হলো, কিন্তু পরক্ষণে বিদ্যুতের ঝলকানির মতোই তার মাথার ভেতর পরিষ্কার হয়ে যায়। পানি ভাঙছে তার। এতদিন শুনে এসেছে এই কথা, এতদিন পড়েছে, আজ নিজে অনুভব করছে। ভয় আর বিষময়ে একসাথে সে আছড়ে পড়ে তার বুকে। নিচের দিকে তাকায় নাঝা। তার পায়ের কাছে মেঝেতে ফোঁটা ফোঁটা পানি জমেছে, শুরুও করেছে টুপ করে পড়া পানির ফোঁটাটা, আর কিছু ফোঁটা, তারপর জায়গাটা ছোট ছোট একটা পুকুরের মতোই যেন হয়ে গেছে। পরনের ভিজে যা গ্রাউন্ডের ওপর পেটের গোলাকার রূপটা এখন আর স্পষ্ট হয়ে আছে তার। কাপড়টা পেটের কাছে এমনভাবে সেটে গেছে যেন নাভির গর্তটা পর্যন্ত দেখা যাচ্ছে।
ভেতরে 3টা পা নিঃশব্দে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। কোনো শব্দ নেই, পূর্বাভাস নেই, শুধু শৈলে নিজেদের ভাষায় তাকে জানিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে এসেছে, অপেক্ষার পালা শেষ, এবার মিলনের ক্ষণ। দীর্ঘ 9 মাস 10 দিন বুকে আগলে রাখা 3টে প্রাণ এবার পৃথিবীর আলো দেখতে ব্যাকুল হয়েছে। নাজার চোখ দুটো ঝাপসা হয়ে আসে, চারপাশে পৃথিবীটা একটু ঘোলাটে হয়ে আসে তার। তার গাল অনবরত পানি গড়িয়ে পড়ছে, সে খেয়াল করছে না। নাজা কাঁপতে থাকা ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে অদ্ভুত হাসি। তীব্র যন্ত্রণা আর ভয় ছাপিয়ে তার বুকের ভেতর মাতৃত্বের এক অনাবিল আনন্দ পাক খাচ্ছে। 3টে ছোট মুখ দেখার প্রহর, 3টে ছোট হাতের আঙ্গুল নিচের আঙ্গুলে জড়িয়ে ধরার অপেক্ষা, 3টে ছোট হৃদস্পন্দন তার বুকের সাথে মিলিয়ে নেওয়ার শোকগাথা। নিজের পেটের ওপর হাত রেখে আলতো করে বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলে ওঠে নাজা, একটু সবুর করো তোমরা, আর নেই সময়, আর এই মুহূর্ত নষ্ট করা যাবে না। কাপা হাতে বালিশের পাশ থেকে ফোনটা বের করে নেয় সে। স্ক্রিনে আঙ্গুল ডাকতে গিয়ে বারবার ভুলে যাচ্ছে যেন। হাত কাঁপছে তার, এত যে স্ক্রিনের লক খুলতেই কয়েক সেকেন্ড লেগে যায়। কোনো মতে বিছানায় বসে ইকরাকে ফোন লাগায় নাজা। কানের কাছে ফোনটা চেপে ধরে সে রিং বাজতে 1-2 বার। ইকরা ফোন ধরে না। ইকরা এখন অফিসে, কাছে চাপে ব্যস্ত। ফোনে রিংটোন বাজতে কিছুটা বিরক্ত স্ক্রিনে তাকায়, কিন্তু নাজা নামটা দেখতে ভুরু কুঁচকে যায়। এই সময় নাজা ফোন দিয়েছে, কিছু কি হলো? দ্রুত ফোনটা কানে ঠেকায় সে। ওপাশ থেকে নাজা কাপা ভাঙা গলা স্বর ভেসে আসে, কথাগুলো ঠিক বের হচ্ছে না তার মুখ থেকে, কিন্তু যা বলেছে তাতে ইকরার বুকের ভেতরটা ধক করে ওঠে। নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে ইকরাকে সে নির্দেশ দেয় তৌসিরকে খবর দিতে। নাজা নিজেই তৌসিরকে ফোন দেয় না, তার ইচ্ছে নেই তৌসিরকে ফোন দেওয়ার। ইকরা নাজাকে বলে, তুই চিন্তা করিস না নাজা, আমি এক্ষুনি তৌসির ভাইকে জানাচ্ছি, তুই একটু শান্ত হ, আমি আসছি। খবর পেয়ে ইকরা 1 সেকেন্ড দেরি না করে তৌসিরের নাম্বারে ডায়াল করে। অফিসের করিডোর দিয়ে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে ঠেকিয়ে রাখে সে। ওইদিকে তৌসির আর রুদ্র সবেমাত্র বাড়ির মেন গেটের ভেতরে ঢুকেছে। দুপুরের কড়া রোদ মাথার উপর, কপালে চিকচিক করছে ঘাম। দুজনের কিছু একটা নিয়ে আলোচনা করতে করতে আসছিল। হঠাৎই পকেটের ফোন ভাইব্রেশন অনুভব করে তৌসির। বুক পকেট থেকে ফোন বের করতে স্ক্রিনের দিকে তাকিয়ে নজরে তাকায়। ইকরার নাম দেখে ভুরু কুঁচকে যায়, কানে ঠেকায় ফোনটা। কি হয়েছে রে, তুই ফোন মারিস কেন আমারে? ফোনের ওপাশ থেকে ইকরার গলাটা কেঁপে ওঠে, তাড়াহুড়ো করে বলে ওঠে, ভাই ঘরে যাও। নাজার পানি ভাঙছে। কথা কানে যেতে তৌসিরের বুকের ভেতর ধক করে ওঠে। মুহূর্তের জন্য ওর মনে হয় পায়ের তলার মাটি যেন সরে গেছে। চোখের সামনে দুনিয়া বোধহয় বড় ঘুরপাক খাচ্ছে তার। ওর গলার ভেতরে শুকিয়ে আসছে নিমিষেই। কোনো প্রকার নিজেকে সামলে নিয়ে ফোনটা কেটে দেয়। তারপর এক প্রকার দৌড়ে এসে ঘরের দিকে ছোটে। দৌড়াতে দৌড়াতে তৌসির রুদ্রকে হাঁক ছেড়ে, রুদ্র হাসপাতালে ফোন লাগা, রেডি করতে ক সবাই রে, আমি গাড়ি রেডি করতাছি জলদি। রুদ্র জিজ্ঞেস করার সময় পায় না, সে শুধু তৌসিরের চোখের দিকে এক পলক তাকেই বুঝে নেয়। লুঙ্গির দুকন তুলে হাতে চেপে ধরে তৌসির দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। উঠানে পা রাখতে বিবিজান অবাক হয়ে চোখ তুলে তাকায়, কপাল কুঁচকে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোরে, কে দৌড়াস কেন? তৌসির দম নেওয়ার ফুসরত না নিয়ে উত্তর দেয়, বিবিজান হাসপাতালে যাইতে হইব, তাড়াতাড়ি রেডি হও। এটুকু বলে দাঁড়ায় না। বিবিজান প্রশ্নের অপেক্ষা করে না, সে সোজা ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দরজায় ঠেলে ভেতরে ঢুকতে তৌসির পা থমকে যায় এক মুহূর্তের জন্য। সে যা দেখে তাতে ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নাজা মেঝের ওপর আধ ভেজা অবস্থায় বসে আছে, তার চুলগুলো এলোমেলো, কপালে ঘাম জমে বিন্দু বিন্দু। সে ঘাম ওর গা বেয়ে নেমে আসছে, চোখের পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। ব্যথায় কাতরাচ্ছে সে, কাছেও বটে, তবে নিঃশব্দে। তার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে, কিন্তু ওর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার ঠোঁট দুটো শুধু কেঁপে উঠছে, একটা চাপা গোঙানি ওর গলার কাছে সে আটকে যাচ্ছে বারংবার। দৃশ্যটা দেখে তৌসিরের কলিজা পড়তে শুরু করেছে। মনে হয় কেউ মুঠো পড়ে চেপে ধরেছে ওর কলিজা। তার চোখের সামনে পৃথিবীটা ঝাপসা হয়ে আসে এক পলসের ন্যায়। দ্রুত পায়ে সে এগিয়ে যায় নাজার দিকে, গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে নাজার পাশে, মেঝেতে মাটিতে। তার লুঙ্গির কোণ ভিজে যায়, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। এই অবস্থায় নাজাকে কোলে তুলে নেওয়ার সাহস কাজ করে না।
নাজার শরীরটা ভারী, পেটের আকার বড়, তবে তৌসিরের জন্য এটা কোনো ব্যাপার না। সে ঝুঁকে এসে এক হাত নাজার পিঠে, অন্য হাত নাজার হাঁটুর কাছে দিয়ে আস্তে করে তাকে কোলে তুলে নিয়ে দাঁত চেপে নাজার দিকে তাকিয়ে বলে, আমাকে ফোন দেওয়া যাইতো না? ইকরা, তোর নাং লাগে নাকি আমি জোরে ফোন করস? বাড়িতে আর কেউ নাই? বেদনা ধরছে, বলতে পারিস না? তার কথার ভেতরে ক্রোধ নেই, আজ শুধু অসহায়ত্ব। সেই অসহায়ত্ব তার গলার ভেতর থেকে চুইয়ে পড়ছে। কথাগুলো শুনে নাজা কোনো উত্তর দেয় না। উত্তর দেওয়ার শক্তি তার শরীরে নেই। সে শুধু এক হাতে তৌসিরের ঘাড় আর গলা চেপে ধরে। তার আঙুলগুলো কেঁপে কেঁপে কাপড় আঁকড়ে রাখে, আরেক হাত রাখে নিজের পেটের ওপর। ব্যথায় কেঁপে কেঁপে ওঠে তার সারা শরীর। কাপা গলায় নাজা ফিস ফিস করে তৌসিরকে বলে, আমার আব্বাকে বলুন আসতে, আমি মৃত্যুর আগে ওনাকে একবার দেখতে চাই। আমার আব্বা খারাপ হলেও আমি ওনাকে ভালোবাসি। কথাটুকু শুনে তৌসিরের পা মুহূর্তে ভারী হয়ে আসে। তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ে, তো বসে থামে না। থামার সময় নয় এটা। নাজাকে সে শক্ত করে নিজের বুকে চেপে ধরে ঘর থেকে বেরিয়ে আসে। নাজার মাথাটা তার বুকের সাথে এসে ঠেকে। বাড়ির সবাই তৌসিরের পেছন পেছন আসে। কেউ আঁচল চেপে কাঁদে, কেউ আল্লাহকে জপে। সবার মুখে দোয়া, সবার চোখে আতঙ্ক। নাজাকে নিয়ে সবাই চিন্তায় মরে। উঠান পেরিয়ে বাড়ির কাছে এসে তৌসির নাজাকে আস্তে করে পেছনের সিটে শোয়, তারপর নিচে বসে। বিবিজান কোনো মতে দৌড়ে এসে সামনের সিটে বসে। দ্রুত দ্রুত গাড়ি স্টার্ট দেয়। ইঞ্জিনে গর্জন তুলে সাথে সাথে গাড়ি সিটকে বেরিয়ে যায় বাড়ির গেট থেকে। যাওয়ার আগে বিবিজান সিমরানকে ডেকে বলে যায়, ইকরা আরও প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে যান 1 ঘন্টার ভেতরে হসপিটালে পৌঁছায়। গাড়ি চলতে শুরু করে। নাজা ব্যথা আরও বেড়ে চলেছে। নিজের পেটে 2 হাত চেপে ধরে চিৎকার করে ওঠে। কেঁদে কেঁদে নাজা বলে ওঠে, তৌসির, আমি এই ব্যথা নিতে পারছি না। নাজা মনে হতে থাকে কলিজাটা বেরিয়ে আসছে তার শরীর থেকে। প্রতিটা মুহূর্ত তার শরীরের কাছে যেন অসহনীয়, তার কাছে এক একটা যুগের সমান লাগছে। তৌসির নাজাকে শান্ত করতে নাজার পেটে আলতো করে হাত বলিয়ে দিতে দিতে বলে, কিছু হবে না কৈতরি, কিছু হবে না, আমি আছি তো। নাজা হঠাৎ করে তৌসির ডান হাতটা শক্ত করে চেপে ধরে। তার চোখ দিয়ে স্থির দৃষ্টে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে, তৌসির শিকদার, আমি মারা গেলে আপনি আমার জানাজায় দাঁড়াবেন না, আমার কবরে এক মুঠো মাটিও দিবেন না, আমার লাশ দেখবেন না আপনি। আপনি কিন্তু কথা দিয়েছিলেন অনেকবার, রাখতে হবে কিন্তু, নয়তো আমার রুহু আপনাকে অভিশাপ দেবে। হ্যাঁ বলুন, বলুন, হ্যাঁ বলুন। তৌসিরের বুকটা ফেটে যাচ্ছে। একে তো নাজার এই অবস্থা, তার মাঝে এত কঠিন ওয়াদা। তার কণ্ঠ আটকে আসে, চোখের কোণে জমে থাকা পানি নিজের আড়াল করার চেষ্টা করে, তবে পারছে না। তৌসিরের মনে হয় পুরো জীবনের সব কষ্ট এই এক মুহূর্তে সে জড়ো হয়েছে। সে নাজার কাঁধে আলতো করে হাত রেখে মাথা নাড়িয়ে বলে, জি জি আমি করুম, সব করুম। কথাটা শোনার পর নাজা একটু শান্ত হয়। তৌসিরের হাত চেপে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ভাঙা গলায় বলে, আমার সন্তানগুলো মাহারা হয়ে গেলে অবহেলা কইরেন না, খুনি বানিয়েন না, মানুষ বানিয়েন কেমন। আমার ছেলে হলে ওদের ভালো কাজে লাগিয়েন, আপনার মতো নিষ্ঠুর জীবন ওদের দিয়েন না। আর মেয়ে হলে আমার আব্বা যেভাবে আমাকে স্বার্থের জন্য বিক্রি করে দিয়েছে ওইভাবে বিক্রি করে দিয়েন না কেমন। বাবা হিসেবে ভালো হয়েন তৌসির শিকদার। তৌসির নিঃশব্দে শুনে যায়। ওর কণ্ঠটা এখনো কোথাও যেন আটকে গেছে। তার বুকের ভেতরে শব্দরা ভিড় করেছে, কিন্তু একটাও বাইরে বের হচ্ছে না। নাচে একটু দম নিয়ে আবারও বলতে শুরু করে। তার কণ্ঠটা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। তাও সে বলে, আমার মাস্টার চাচু লাশটা যেখানে পুঁতেছেন তার ডান পাশে আমার কবর দিয়েন। আমি অনেক খারাপ মা, আমার সন্তানদের বললেন ওদের পৃথিবীতে চাইনি আমি। কথাটা শেষ হতে না হতে ব্যথায় আঁকড়ে ধরে ওর তলপেটটা। ছটফটে ওঠে সে। তার শরীর ধনুকের মতো বাঁকা হয়ে যায়। তাতে দাঁত চেপে সে চিৎকার দিয়ে ওঠে, গলার ভেতর চেপে রাখার চেষ্টা। তৌসির চোখের পানি টলমল করে। এই কথাগুলো শুনে ওর বুকের ভেতর কোথাও একটা বাঁধ ভাঙা শুরু করে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। রুদ্র দ্রুত পারে গাড়ি চালাচ্ছে। হর্নের শব্দে রাস্তার অন্য গাড়িগুলো এপাশ ওপাশ সরে যাচ্ছে, কিন্তু এই গতি তার মনে হচ্ছে না। রাস্তাটা মনে হচ্ছে আজ অনেক লম্বা হয়ে গেছে। প্রতিটা সিগন্যাল, প্রতিটা মোড় এক একটা যুগের সমান মনে হচ্ছে। নাজার মনে হচ্ছে ভেতর থেকে 3 জন একসাথে বেরিয়ে আসবে। তার পেট ফেটে যাবে হয়তো।
কোনো রকমে সে তৌসিরকে কাঁধে হাত রাখতে চায়, কিন্তু ওর হাতটা পিছলে গিয়ে আটকায় তৌসিরের বুকে। তৌসিরের শার্টের কাপড়টা মুঠোয় খামচে ধরে কেঁদে ওঠে নাজা। মৃত্যুর আগে একটাবার আমি আমার নিষ্ঠুর বাপ চাচাদের দেখতে চাই। তারা নিষ্ঠুর হলেও আমি তাদের ভালোবাসি। আমাকে তাদের সাথে দেখা করান। কথাটুকু বলেই নাজা হু হু করে কেঁদে ওঠে। বুক কাঁপিয়ে কাঁদে সে। তৌসির ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ কর বলছি। তোর বাপরে বলছি তোর কিছু হবে না। তুই এত সহজে মরলে আমারে ঘৃণা করবো কে? অনেক ঘৃণার হিসাব তোর আমার বাকি। নাজা ব্যথায় দুহাত পেটে চেপে ধরে ক্ষীণ গলায় বলে, আমার মৃত্যুর পর আমার মৃত্যুর পর মায়াকে বিয়ে কইরেন। ও আপনার সন্তানদের ভালো রাখবে আপনাকেও। তৌসির এ কথায় নাজা দিকে তাকায়, কিন্তু কিছু বলে না সে। বলার মতো কোনো শব্দ ওর কণ্ঠে আসে না। শুধু দাঁতের দাঁত পিষে নিজের ঠোঁটটা চেপে ধরে রাখে, যাতে ভেতরের কান্নাটুকু বেরিয়ে না আসতে পারে। হাসপাতালে গাড়ি এসে থমকায়। নার্স আর ডাক্তাররা রেডি। তারা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। রুদ্র আগে ফোন করে সব জানিয়ে রেখেছে। গাড়ির দরজা খুলে তৌসির আগে নামে। তারপর সাবধানে সে নাজাকে কোলে তুলে নিয়ে নামায়। নাজাকে স্ট্রেচারে শোয়াতে গিয়েই এক মুহূর্তের জন্য তার হাত কাঁপে। ব্যথায় নাজার নাক মুখ লাল হয়ে ওঠে। ঠোঁট কামড়ে ধরে রাখার চেষ্টা করে সে। কান্না পাচ্ছে তার কপালে ঘাম চুললে লেগে আছে। নাজা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে, ঠিক তখনই হাসপাতালের গেট দিয়ে আরেকটা গাড়ি এসে থামে। নাজার আব্বা সিদ্দিক সাহেব এসেছে। তার সাথে ছোট চাচু, লাল চাচু, বড় চাচু, মেঝো চাচু, বড় বাবা, সেজো বাবা সবাই এসেছে। পায়ে ছুটতে ছুটতে তারা নামেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বিবিজান তাদের খবর দিয়ে এসেছিলেন। নাজা পাশে এখন তৌসির দাঁড়িয়ে। ওর চোখ লাল, মুখ শক্ত হয়ে আছে। তৌসিরের কলিজাটা পুড়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে চারপাশে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। নাজা তৌসিরের লুঙ্গিতে আলতো করে টান দেয়, ওকে নিচের দিকে ঝুঁকিয়ে বলতেই ইশারায়। তৌসির ঝুঁকে ক্ষীণ গলায় বলে, আমার আব্বাকে দেখতে দিন। সিদ্দিক সাহেব দৌড়ে আসে তাদের দিকে। নাজার পাশে এসে দাঁড়ান তিনি। ছোট চাচুরা সবাই এসে দাঁড়ায় চারপাশে। সিদ্দিক সাহেব কাপা হাতে নাজার মাথায় হাত বুলিয়ে দেন। কোনো মতে তিনি বলেন, কিছু হইব না মা, তুমি চিন্তা কইরো না। কথা বলে তিনি ঝুঁকে নাজার কপালে নিজের ঠোঁট ছোঁয়ান। বহুদিন পর বিয়ের পর হয়তো এই প্রথম দিনে আদর করলেন নাজাকে। এই স্পর্শে নাজার সারা শরীর কেঁপে ওঠে। নাজা ওনার হাতটা শক্ত করে চেপে ধরে কেঁদে ওঠা কাপা গলায় সে বললে, আব্বা একটা কথা রাখবে? সিদ্দিক সাহেব আদো গলায় বলে, বলো মা। তার চোখের পানি চলে আসে। তিনি নিজেই জানে না আজ তার কেন এত কষ্ট হচ্ছে, নাজার জন্য এত টান তিনি কখন অনুভব করেনি। আজ ওনার বুকের ভেতরটা কোথাও একটা পাথর গলে যাচ্ছে যেন। এতদিনের জমে থাকা সব হিসেব নিকেশ, স্বার্থ, সব নিষ্ঠুরতা মনে হচ্ছে এক ঝটকায় ভেসে যাচ্ছে। নাজা নিজের সব চাচাদের দিকে একবার তাকিয়ে একটু হেসে বলে, তোমরা এসেছো চাচুরা? জানো, মনে হচ্ছিল মৃত্যুর আগে আমি হয়তো তোমাদের দেখতে পাবো না। চাচাদের সবার চোখে ভিজে আছে। বড় চাচু মুখ ফিরিয়ে নেন। তার কাঁধে কেঁপে কেঁপে ওঠে নিষ্পাপ কান্নায়। মেজো চাচু দেখো মোছেন, চোখ মুছেন। ছোট চাচু দেওয়ালের দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে। কেউ কোনো কথা বলতে পারছে না। শব্দটা এখন সবার গলায় গিয়ে আটকে গেছে। এইটুকু বলে নাজা সিদ্দিক সাহেবের দিকে তাকায়। ওনার চোখে চোখ রেখে সে ভাঙা গলায় বলে, আব্বা আমার জানা যায় তুমি সামিল হইও না। তুমি আমার কবরের মাটি ছুঁয়ো না। তুমি আমার লাশ দেখো না। আমার কথাটুকু রাইখো, নয়তো আমার রুহ কষ্ট পাবে। সিদ্দিক সাহেবের হাত কেঁপে ওঠে কথা শুনে। তিনি কিছু বলতে চায় কিন্তু পারে না। ওনার কণ্ঠ আটকে যায়। মেয়ের মুখ থেকে কথা শুনে ওনার মনে হচ্ছে ওনার বুকের ভেতরে কেউ ছুরি বসিয়ে দিয়েছে। সে খুব ধীরে ধীরে এমনভাবে ঢুকেছে যে তিনি চিৎকার করার শক্তিটুকু পাচ্ছেন না। নাজা আবারও বলে, তুমি আমায় নিজের মেয়ে মনে করো না বাবা। আমি মরতেছি কি বাঁচতেছি এতে তোমার কিছু যায় আসে না আব্বা। তাই তুমি আমার জানাজায় সামিল হইও না আব্বা। এইটুকু থেমে দম নিয়ে কাঁদতে কাঁদতে নাজা বলে, আব্বা তুমি অনেক নিষ্ঠুর আব্বা, কিন্তু আমি তো তোমার মেয়ে, তোমার মা, তাই তোমাকে ঘৃণা করতে পারলাম না আব্বা।
সিদ্দিক সাহেবের চোখ দুটো ফোঁটা পানি গড়িয়ে পড়ে নাজার হাতের ওপর। তিনি কিছু বলবেন নাজাকে, কিন্তু বলতে পারেন না। ডাক্তাররা তাড়া দেয়, আর সময় নেই, কথা বলার সময় নেই, কান্নার সময় নেই। নাজাকে দ্রুত ভেতরে ঢোকানো হয়। স্ট্রেচারের চাকা মেঝেতে ঘষা খেতে খেতে এগিয়ে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে শেষবারের মতো তৌসিরের দিকে তাকিয়ে নাজা বলে, আপনাকে আমি কখনো মাফ করব না তৌসির শিকদার, কিন্তু আপনি আমার সন্তানের বাবা হিসেবে আমার জন্য ভালো ছিলেন। আপনাকে ধন্যবাদ আমি এইটুকু পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য। এই কথাগুলো যেন ছুরির মতো তৌসিরের বুকে এসে বিঁধে, প্রতিটা শব্দে এসে আলাদা আলাদা ক্ষত। সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তার ঠোঁট দুটো শুধু কেঁপে ওঠে। হাত বাড়িয়ে নাচাকে আঁকড়ে ধরতে সে, কিন্তু স্ট্রেচার ততক্ষণে গড়িয়ে যেতে শুরু করেছে। তার আঙ্গুলগুলো শূন্য কেমন বোকার মতো ঝুলে আছে। কয়েক সেকেন্ড নাজার ওটি রুমের দিকে নিয়ে যাওয়া হয়। স্ট্রেচারের চাকার শব্দ ক্রমে দূরে সরে যায়। ওটি রুমের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তৌসির একদৃষ্টে সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে স্থির হয়ে। সে নড়ে না, কথা বলে না। পিছনে সিদ্দিক সাহেব দেওয়াল ধরে বসে পড়েছেন মেঝেতে।